বড় করে দেন। চন্দন ছবিতে ছোট দেখা যাচ্ছে, ওর দেখা যাবে? দেখা যাবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি শিরিন আক্তার, প্রভাষক, মাহতাবুদ্দিন ডিগ্রি কলেজ, হালিগঞ্জ, ঝিনাইদহ। আমি আজকে মাহতাবুদ্দিন কলেজের পক্ষ থেকে যুক্তিবিদ্যা ক্লাসে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি। তো ছেলেমেয়েরা তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। গত ক্লাসে আমি তোমাদেরকে সহনুমান সম্পর্কে একটা ধারণা দিয়ে গেছি। আজকে আমরা সেই সহনুমান সম্পর্কে জানবো। আসলে সহনুমানটা কি? সহনুমান মূলত অনুমানকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অবরোহ অনুমান, আর একটা হচ্ছে আরোহ অনুমান। অবরোহ অনুমানকে আবার দুই ভাগে ভাগ করা যায়, মাধ্যম অনুমান, অমাধ্যম। অমাধ্যম অনুমানকে আবার 10 ভাগে ভাগ করা যায়। সেটা কি? আবর্তন, প্রতিবর্তন, প্রতি আবর্তন, অন্তরাবর্তন, বিরোধ অনুমান ইত্যাদি ইত্যাদি। আমাদের সিলেবাসে আছে আবর্তন, প্রতিবর্তন আর প্রতি আবর্তন, এই তিনটা। তাহলে মাধ্যম অনুমানটা হচ্ছে প্রত্যক্ষ অনুমান বলে, কারণ হচ্ছে সরাসরি রূপান্তরিত হয়। একটা অনুমান থেকে আমরা একটা বাক্য থেকে একটা বাক্যে সরাসরি আসি, সেটাই হচ্ছে অমাধ্যম অনুমান। মাধ্যম অনুমান হচ্ছে পরোক্ষ, মানে ধাপে ধাপে পরিবর্তিত হয়। সেই মাধ্যম অনুমানের এক নাম হচ্ছে সহনুমান। মানে সহনুমানটা কি? সহনুমান হচ্ছে আবরোহ অবরোহ অনুমানের মাধ্যম অনুমানের একটা অংশ। আজকে আমরা সেই সহনুমান পড়ব। সহনুমানের ইংরেজি হচ্ছে সেলুরিজম। এটা সর্বপ্রথম আমরা ধারণা পাই অ্যারিস্টটলের যুক্তিবিদ্যায়। অ্যারিস্টটলের ব্যাখ্যায় বা আলোচনায় আমরা সহনুমান কথাটি সর্বপ্রথম পেয়ে যাই। এবং সহনুমান বলতে আমরা আসলে কি বুঝি? সহনুমান হচ্ছে সহনুমান কথা সর্বপ্রথমই পেয়েছি, এবং সহনুমান বলতে হচ্ছে যে মাধ্যম অবরোহ, আমরা কিন্তু এ কথাটা অবশ্যই বলবো যে মাধ্যম অবরোহ অনুমানের বিধিসঙ্গতভাবে দুটি যুক্তিবাক্য থেকে একটা সিদ্ধান্ত নিশ্চিত হয়, তাকে আমরা সহনুমান বলি।
দুইটি যুক্তিবাক্য থাকবে এবং সেখানে বিধিসঙ্গত, কথাটা খুব মনে রাখবা যে বিধিসঙ্গত মানে আমাদের 10টা বিধি আছে, এই 10টা বিধি মানার পরে একটা সিদ্ধান্ত আসবে, সেই সিদ্ধান্তই হচ্ছে স্বনুমান। যেমন সকল মানুষ হয় দাসী। রহিম পোস্ট করার পরে এখান থেকে এখানেও আছে কোন জায়গায় ওই ওখানে ইমিডিয়েট আমাদের দরকার তখন মানুষ হয় দার্শনিক, রহিম হয় মানুষ, রহিম হয় দার্শনিক। এইটা একটা স্বনুমান। এখানে দুইটি যুক্তিবাক্য আছে এবং একটি সিদ্ধান্ত। এটা হচ্ছে সিদ্ধান্ত, এই দুইটা হচ্ছে যুক্তিবাক্য। তিনটা যুক্তিবাক্য, এটা দুটো আশ্রয় বাক্য এবং একটা হচ্ছে সিদ্ধান্ত। পরবর্তীতে অ্যারিস্টটলের পরবর্তীতে আমরা দেখেছি যুক্তিবিদ জোসেফ তার ইন্ট্রোডাকশন অফ লজিক গ্রন্থে তিনি বলেন যে ন্যায়ানুমান, যুক্তিবিদ স্বনুমানের আরেকটা নাম হচ্ছে ন্যায়ানুমান। স্বনুমান হলো এমন একটি প্রক্রিয়া যেখানে দুটি পদে প্রত্যেকটির সাথে তৃতীয় কোনো পদের উদ্দেশ্য ও বিধেয় আকারের সম্পর্কে অনিবার্যভাবে নিশ্চিত হয়। সেখানে বলছে কি যে দুটি পদের প্রত্যেকটির সাথে, প্রত্যেকটা স্বনুমানে কিন্তু তিনটি পদ থাকবে, দুটি যুক্তিবাক্যের সাথে তিনটি পদ, সেটা আমরা পরবর্তীতে আসছি কিভাবে তিনটি পদ থাকবে। প্রত্যেকটি পদের সাথে তৃতীয় একটি পদে, এই যে দার্শনিক একটা পদ, তৃতীয় পদটা হচ্ছে মানুষ পদটা প্রধান আশ্রয় বাক্য থাকবে এবং অপ্রধান আশ্রয় বাক্য দুই জায়গা থাকবে এবং সেই অনুযায়ী তৃতীয় পদটা কি করবে, তৃতীয় পদটা কার সাথে যুক্ত হবে, ওই প্রধান আশ্রয়ের প্রধান পদের সাথে আর অপ্রধান পদের সাথে। এটা হচ্ছে প্রধান পদ আর এটা হচ্ছে অপ্রধান পদ। এই অপ্রধান পদ এবং অপ্রধান পদটা বিস্তারিত আমরা একটু পরে আসছি। শুধু একটু জেনে রাখো যে স্বনুমান হলো এমন একটি যুক্তি প্রক্রিয়া যেখানে দুটি পদের প্রত্যেকটির সাথে তৃতীয় পদের একটা অনিবার্য সম্পর্ক আছে, অনিবার্যভাবে সেটা নিশ্চিত। এটা কে বলেছে? যুক্তিবিদ জোসেফ তার ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থে। তাহলে আমরা দুইজন দার্শনিকের নাম পেলাম স্বনুমান সম্পর্কে বলতে, একজন হচ্ছে অ্যারিস্টটল আর একজন হলো জোসেফ। পরে অবশ্য কিনসও বলছে। এরপর আমরা আসি স্বনুমানের বৈশিষ্ট্য। স্বনুমানের বৈশিষ্ট্যটা কি? স্বনুমানের তিনটি যুক্তিবাক্যের সমষ্টি হবে, প্রত্যেকটি স্বনুমানে তিনটি পদ থাকবে এবং স্বনুমানের সিদ্ধান্ত, 2 নম্বর হচ্ছে স্বনুমানের সিদ্ধান্ত দুটি আশ্রয় বাক্য থেকে যুক্তভাবে নিশ্চিত হবে। মানে প্রত্যেকটা স্বনুমানে তিনটি যুক্তিবাক্য থাকবে, একটা যুক্তিবাক্য, একটা যুক্তিবাক্য এবং একটা যুক্তিবাক্য, প্রত্যেকটি যুক্তিবাক্য। আমাদের প্রশ্ন হতে পারে যে বাক্য এবং যুক্তিবাক্য একই? অবশ্যই না, বাক্য এবং যুক্তিবাক্য হচ্ছে আলাদা। বাক্য বলতে যে কোনো বাক্যটা কি, যে আমাদের অর্থপূর্ণ শব্দ দ্বারা মনের ভাব প্রকাশ করলে সেটাকে আমরা বাক্য বলি। আর যুক্তিবাক্য হতে হলে তাকে অবশ্যই একটা উদ্দেশ্য থাকতে হবে, একটা বিধেয় থাকতে হবে আর একটা সংযোজক থাকতে হবে। রহিম ভালো ছেলে, রহিম ভালো ছেলে, এটা অবশ্যই একটা বাক্য, সাধারণ বাক্য। বাক্য না, যুক্তিবাক্য হতে হলে তাকে অবশ্যই একটা সংযোজক থাকতে হবে। তাহলে বলছে স্বনুমানের ক্ষেত্রে তিনটি যুক্তিবাক্য থাকবে, তাহলে তিনটি যুক্তিবাক্য প্রত্যেকটাই কিন্তু একটা উদ্দেশ্য থাকবে, একটা বিধেয় থাকবে, একটা সংযোজক বিধেয় থাকবে, একটা সংযোজক। মানুষ রহিমায় দার্শনিক, এটা হচ্ছে একটা স্বনুমান। এই স্বনুমানের তিনটি যুক্তিবাক্য আছে। দেখো, সকল মানুষ হয় দার্শনিক, এটা একটা যুক্তিবাক্য। রহিম হয় মানুষ, একটা যুক্তিবাক্য, এবং রহিম হয় দার্শনিক, এটা একটা যুক্তিবাক্য। প্রত্যেকটা যুক্তিবাক্য দেখার একটা উদ্দেশ্য আছে, একটা
সংযোজক আছে। উদ্দেশ্য দেখো, মানুষ হচ্ছে উদ্দেশ্য, দার্শনিক হচ্ছে বিদেহ, হয় সংযোজক। আবার দ্বিতীয় বাক্যে দেখো, রহিম হচ্ছে উদ্দেশ্য, মানুষ হচ্ছে বিদেহ, হয় হচ্ছে সংযোজক। তৃতীয় বাক্যে এসে দেখছি রহিম উদ্দেশ্য, দার্শনিক বিদেহ, হয় হচ্ছে সংযোজক। তাহলে আমরা এই সহানুমানের বৈশিষ্ট্যে 1 নম্বরেই বলছে যে প্রত্যেকটা সহানুমানে অবশ্যই 3টি যুক্তিবাক্য থাকবে। দেখো 3টি যুক্তিবাক্যই আছে। তাহলে যুক্তিবাক্য দেখতে গেলে আমরা অবশ্যই দেখবো সেই যুক্তিবাক্যের উদ্দেশ্য আছে কিনা, বিধেয় আছে কিনা, সংযোজক আছে কিনা। রহিম ভাই ভালো ছিল, এটা একটা বাক্য, অবশ্যই বাক্য, কিন্তু যুক্তিবাক্য না। এই কারণে যে এর কোনো সংযোজক নেই। উদ্দেশ্য আছে, বিধেয় আছে, কিন্তু সংযোজক নেই। এই জন্য রহিম ভাই ভালো ছিল এটা একটা যুক্তিবাক্য না। দ্বিতীয় নম্বরে বলছে যে সহানুমানের সিদ্ধান্ত দুটি যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়। অনিবার্যভাবে নিশ্চিত কিভাবে হয়? দেখো, মানুষ, সকল মানুষ হয় দার্শনিক, রহিম হয় মানুষ, এই দুটি আশ্রয়বাক্য। সেখান থেকে রহিম হয় দার্শনিক। এখানে কিন্তু এখানে বলা হয়নি যে রহিম হয় কবি, বা রহিম হয় দর্জি, বা রহিম হয় মানে ব্যবসায়ী, এরকম বলা হয়নি। এই দুটো থেকে অনিবার্যভাবেই নিশ্চিত হয়েছে। এই রহিম, এই যে দার্শনিক কথাটা অনিবার্যভাবে নিশ্চিত হয়েছে। মানুষ হয়, অনেক লিপি সকল মানুষকে দার্শনিক বলছে, আর সেই মানুষের মধ্যে রহিমও একটা মানুষ। সকল মানুষ মধ্যে প্রত্যেকটা মানুষকে বোঝানো হচ্ছে, যে প্রত্যেকটা মানুষের মধ্যে রহিম একজন মানুষ, এদের রহিমও দার্শনিক। অবশ্যই এটা এই জন্য রহিম আর দার্শনিক কথাটা অনিবার্যভাবে নিশ্চিত হয়েছে। 3 নম্বরে বলছে যে সহানুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হবে। এই সিদ্ধান্তটা অবশ্যই এই দুটি বাক্যের মধ্যেই, যে দুটি আশ্রয়বাক্য এই দুটি আশ্রয়বাক্যের মধ্যে থাকে, সেখান থেকে অনিবার্যভাবে এর সিদ্ধান্ত নিশ্চিত হয়। এটা সহানুমানের 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বরে বলছে যে সহানুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য দ্বয় থেকে বেশি ব্যাপক হতে পারবে না। অবশ্যই এখানে সহানুমানে আমরা প্রথমে আমি বলেছি অনুমানকে 2 ভাগে ভাগ করা যায়। একটা নাম হচ্ছে অবরোহ অনুমান, আরেকটার নাম হচ্ছে আরোহ অনুমান। আরোহ অনুমানের ক্ষেত্রে যার আশ্রয়বাক্য থাকবে কম ব্যাপক আর সিদ্ধান্ত হবে ব্যাপক, আর অবরোহ অনুমানের ক্ষেত্রে আশ্রয়বাক্য থাকবে ব্যাপক, সিদ্ধান্ত হবে কম ব্যাপক। সহানুমান হচ্ছে অবরোহ অনুমানের একটা অংশ। অবরোহ অনুমানে অবশ্যই তার সিদ্ধান্ত কখনোই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হতে পারে না। সিদ্ধান্ত সবসময় কম ব্যাপক হবে কিংবা সমান সমান হবে। কম ব্যাপক কিংবা সমান সমান হবে, কিন্তু বেশি ব্যাপক হতে পারবে না। এই জন্য অবরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময় নিম্নমুখী। আমরা এর আগে দেখিয়েছি এটা হচ্ছে অবরোহ। 26 মিনিটের একটা ভিডিও রয়েছে, না এটা পাঠানো না, আর এটা হলো 26 মিনিট। এটা হচ্ছে আরোহ। আরোহ হচ্ছে ঊর্ধ্বমুখী, আর অবরোহ হচ্ছে নিম্নমুখী। তারপরে অবরোহ প্রথমে আশ্রয়বাক্য থাকে বড়, ব্যাপক, সার্বিক, আর তার সিদ্ধান্ত হয় বিশেষ। কখনো সার্বিক হতে পারে, কিন্তু বিশেষ হয়। যেমন সকল মানুষ, সকল বলতে এখানে মানে অতীত, বর্তমান, ভবিষ্যতের প্রত্যেক মানুষকে, সকল মানে অনেক মানুষকে বোঝানো হচ্ছে। সকল মানুষ হয় দার্শনিক, অনেক ব্যাপকতা, অনেক ব্যাপক সকল মানুষ। সেখানে তার সিদ্ধান্ত কি রহিম হয় দার্শনিক। রহিমের সংখ্যা বেশি নাকি সকল মানুষের সংখ্যা বেশি? সকল মানুষের সংখ্যা বেশি, আর রহিমের সংখ্যা অবশ্যই কম। এটা হলো অবরোহ যুক্তিবিদ্যার ক্ষেত্রে। সব ক্ষেত্রেই অবরোহ যুক্তিবিদ্যার প্রত্যেকটা, সেটা মাধ্যম হোক আর অমাধ্যম হোক, কখনোই তার সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে ব্যাপক হতে পারে না। হতে পারে সমান সমান, এখানে যেমন সমান সমান একটা কম ব্যাপক। স্বাধীনতার দিক থেকে এটাও সকল রহিমকে বোঝানো হচ্ছে, এটা এই যুক্তিবাক্য, এটা এই যুক্তিবাক্য, এটা এই যুক্তিবাক্য। স্বাধীনতার দিক থেকে, ব্যাপকতার দিক থেকে কিন্তু সকল মানুষের ব্যাপকতাই বেশি। এরপরে আমরা আসছি 5 নম্বর নিয়মে, যে সহানুমানের সিদ্ধান্ত সত্যতা এর আশ্রয়বাক্য সত্যতার উপর নির্ভর করে। সহানুমানের সিদ্ধান্তের যে সত্যতা অবশ্যই আশ্রয়বাক্য, মানে সিদ্ধান্ত যদি সত্য হয় তাহলে আমরা জেনে নেব তার আশ্রয়বাক্য সত্য। আশ্রয়বাক্য যদি সত্য না হয়, সেটা থেকে তার সিদ্ধান্ত কখনোই সত্য হতে পারে না। তারপরে কি বলছে যে সেটা কেমন,
এবার সকল মানুষ হয় ধনী, সকল মানুষ হয় মানুষ। অতএব সকল ভিক্ষুক হয় ধনী। দেখা যাচ্ছে এখানে দেখো বলা হচ্ছে, এই উদাহরণটা দেখো, সকল মানুষ হয় ধনী, সকল ভিক্ষুক হয় মানুষ, সকল ভিক্ষুক হয় ধনী। বিষয়টা একটু ভাববার চেষ্টা করো যে সকল মানুষ হয় ধনী, সকল মানুষ কি আসলে বাস্তবে ধনী? তারপর সকল ভিক্ষুক হয় মানুষ, হ্যাঁ এটা ঠিক আছে, সকল ভিক্ষুক মানুষ, সকল ভিক্ষুক হয় ধনী। সকল ভিক্ষুক কি ধনী? যদি ভিক্ষুকরা ধনী হতো তাহলে কি আর ভিক্ষা করতো? কিন্তু এটা আকারগত দিক থেকে আমরা এর আগেই জানি যে অবরোহ যুক্তিবিদ্যা আকারগত সত্যতা বা রূপগত সত্যতা বিবেচনা করে, কিন্তু বস্তুগত সত্যতা বিবেচনা করে না। মানে বাস্তবে সে সত্য কি সত্য না সেটা নিয়ে অবরোহ যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় না, এটা আরোহ যুক্তিবিদ্যা আলোচনা করে। আরোহ যুক্তিবিদ্যার ক্ষেত্রে সে বস্তুগতভাবে সে সত্য কি সত্য না তার উপর তার সিদ্ধান্ত নির্ভর করে, কিন্তু অবরোহ যুক্তিবিদ্যার ক্ষেত্রে আকারগতভাবে কোনো কিছু সত্য হলে সে সত্য। তার মানে হচ্ছে আমরা যে সহানুমানের বৈশিষ্ট্যগুলো দেখলাম সেই বৈশিষ্ট্যের 1 নম্বরে যেমন বলছে 3টি যুক্তিবাক্য আছে কিনা, এখানে দেখো 3টি যুক্তিবাক্য আছে। সকল মানুষ হয় ধনী, সকল ভিক্ষুক হয় মানুষ, সকল ভিক্ষুক হয় ধনী। এই তিনটেই হচ্ছে 3টি যুক্তিবাক্য। আবার বলছে যে 2টি যুক্তিবাক্য থেকে বা 2টি আশ্রয় বাক্য থেকে 2 নম্বর নিয়মে তার সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয়। এই নিয়মটা এখানেও ঠিক নিয়মটা প্রয়োগ হয়েছে, 2টি আশ্রয় বাক্য থেকেই তার সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয়েছে। তারপরে বলছে যে সহানুমানের সিদ্ধান্ত কখনো আশ্রয় বাক্য থেকে ব্যাপক হতে পারবে না, এখানে ঠিক তাই, সহানুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে ব্যাপক হয়নি। যেমন সকল ভিক্ষুক হয় ধনী, এখানে দেখো সকল মানুষ হয় ধনী, সকল ভিক্ষুক হয় মানুষ, সকল ভিক্ষুক হয় ধনী। এখানে সকল ভিক্ষুক হয় ধনী, এটা কিন্তু সকল মানুষ হয় ধনী, এর থেকে কখনোই বড় না, এটা তার থেকে কম ব্যাপক, ব্যাপকতার দিক থেকে সে কম ব্যাপক। আর ব্যবহারের দিক থেকে সকল মানুষ হয় ধনী, এটা বেশি ব্যাপক। তার মানে আশ্রয় বাক্য হচ্ছে ব্যাপক আর সিদ্ধান্ত হচ্ছে কম ব্যাপক। আর একটা উদাহরণ আমরা দেখলে মনে হয় আরেকটু পরিষ্কার হবো, সেটা হলো সকল মানুষ হয় চোর, রহিম হয় মানুষ, অতএব রহিম হয় চোর। বাস্তবে সকল মানুষ কি চোর? না। রহিম হয় মানুষ, ঠিক আছে, রহিম হয় চোর, রহিম কি আসলে চোর? হতেও পারে, আবার নাও হতে পারে। এটা কিন্তু বস্তুগত মানে বাস্তবে সত্য কি সত্য সত্য না সেটা কিন্তু অবরোহ যুক্তিবিদ্যা দেখছে না। আকারগতভাবে সবগুলো নিয়মও মানছে কিনা, সবগুলো নিয়ম যদিও মানে তাহলেই আমরা সেটাকে সত্য বলবো। অবরোহ যুক্তিবিদ্যা সবসময় নিয়ম মানলে সে যদি পাখি নদীতে বাস করে তাও মেনে নেয়, আর মাছ যদি গাছে বাস করে সেটাও অবরোহ যুক্তিবিদ্যা মেনে নেয়। 6 নম্বর নিয়মে আছে যে সহানুমানের একটি সাধারণ পদ থাকে, প্রত্যেকটা সহানুমানের অবশ্যই সাধারণ পদ থাকে, সাধারণ পদ ছাড়া সহানুমান হতে পারে না। সাধারণ পদটার নাম হচ্ছে মধ্যপদ বা হেতুপদ। মধ্যপদ ছাড়া আমরা সহানুমান গঠনই করতে পারি না। যেমন সকল মানুষ হয় দার্শনিক, রহিম হয় মানুষ, রহিম হয় দার্শনিক। এখানে এখানে সাধারণ বা মধ্যপদ হচ্ছে মানুষ, এই মানুষ। এটি ভেবে দেখো মানুষকে যদি বাদ দিলাম দিয়ে এখানে সকল মানুষরা দার্শনিক না লিখে আমি দিলাম সকল কবি হয় দার্শনিক, দিয়ে দিলাম রহিম হয় মানুষ, অর্থাৎ রহিম হয় দার্শনিক। হচ্ছে কি এটা কি সহানুমান হচ্ছে? এটা কি অনিবার্যভাবে দুটি আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হচ্ছে এই সিদ্ধান্ত? এটা কি আসলে মানে একটা সম্পর্ক সৃষ্টি হচ্ছে ওদের মধ্যে? না, এটা খাপ ছাড়া ভাব ঠিক আছে যে সকল কবি হয় দার্শনিক, রহিম হয় মানুষ। কবি আর সকল কবি হয় দার্শনিক আর রহিম হয় মানুষ, এই দুইটার মধ্যেই তো কোনো সম্পর্ক নেই, দুইটাই আলাদা, দুইটা বাক্য আলাদা জিনিস, এর মধ্যে কোনো সম্পর্ক নেই। সেখান থেকে কি বা সিদ্ধান্ত আসতে পারে? এই জন্য সহানুমানের ক্ষেত্রে অবশ্যই একটা মধ্যপদ
বা হেতুপদ থাকতে হবে। হেতুপদ বা মধ্যপদ না থাকলে তাকে স্বর্ণমান গঠন হবে না। তাহলে আমরা এই পর্যন্ত স্বর্ণমান সম্পর্কে বেশ অনেকটাই ধারণা পেলাম। তাহলে স্বর্ণমান হচ্ছে তিনটি যুক্তিবাক্য সমন্বয়ে গঠিত হয়। তারপরে স্বর্ণমানে কি হয়? দুইটি যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে সিদ্ধান্ত নিশ্চিত হয়। স্বর্ণমানের সত্যতা, সিদ্ধান্ত সত্যতা আশ্রয় বাক্যের উপর নির্ভর করে। 4 নম্বরে বলছে যে স্বর্ণমান কখনোই তার সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে ব্যাপক হতে পারবে না। 5 নম্বর বলছে যে স্বর্ণমানের রূপগত সত্যতা নির্ভর করে, বস্তুগত সত্যতা স্বর্ণমান আলোচনা করে না। তারপরে বলছে স্বর্ণমানের মধ্যে অবশ্যই একটা মধ্যপদ বা সাধারণ পদ থাকতে হবে, তা না হলে সেটাকে স্বর্ণমান বলা যাবে না। এরপরে আসছে আমরা স্বর্ণমানের প্রকারভেদ। প্রকারে আমরা দেখি যে স্বর্ণমানকে কয় ভাগে ভাগ করা যায়। আমরা কিন্তু একটু ওই অনুমান প্রথম থেকে একটু দেখে আসি। প্রথমে আমরা বলেছি অনুমানকে 2 ভাগে ভাগ করা যায়, একটা অবরোহ অনুমান, একটা হচ্ছে আরোহ অনুমান। অবরোহ অনুমানকে আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা মাধ্যম অনুমান, একটা অমাধ্যম অনুমান। এই মাধ্যম অনুমান কিন্তু সহানুমান, এই সহানুমানকে আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অমিশ্র সহানুমান আর একটা হচ্ছে মিশ্র সহানুমান। অমিশ্র সহানুমানকে আবার 3 ভাগে ভাগ করা যায়, আর মিশ্র সহানুমানকেও 3 ভাগে ভাগ করা যায়। অমিশ্র সহানুমান 3 ভাগে হচ্ছে নিরপেক্ষ, অমিশ্র সহানুমান, প্রাকল্পিক অমিশ্র সহানুমান আর বৈকল্পিক অমিশ্র সহানুমান। আর মিশ্র সহানুমানও 3 ভাগে ভাগ করা যায়। এক, সেটা হচ্ছে প্রাকল্পিক মিশ্র সহানুমান, বৈকল্পিক মিশ্র সহানুমান আর বিকল্প মিশ্র সহানুমান। এটা আমাদের আলাদা, মিশ্র সহানুমানে আলাদা একটা চ্যাপ্টারই আছে আমাদের, সেখানে আমরা এটা নিয়ে বিস্তার আলোচনা করব। এখন আমরা শুধু জানবো অমিশ্র সহানুমানে। অমিশ্র সহানুমানের মধ্যে আছে নিরপেক্ষ, প্রাকল্পিক, বৈকল্পিক। আগে আমাদের জানতে হবে অমিশ্র সহানুমানটা কি। সাধারণত আমরা অমিশ্র শব্দের অর্থ বলতে আমরা কি বুঝি? যার মধ্যে কোনো মিশ্রণ নেই, সেটাই হচ্ছে একই প্রকার। যেমন ধরো আমরা যদি শরবত বানাই, সেখানে কিন্তু মিশ্রণ আছে। কিসের মিশ্রণ? তার মধ্যে লেবু দিই, তারপরে আর লেবুর সাথে কি দিই? চিনি দিই, পানি দিই, দিয়ে একটা শরবত, সেটা হচ্ছে মিশ্র। আর অমিশ্রর ক্ষেত্রে কি হবে? একই প্রকার, অর্থাৎ 1 গ্লাস পানি, এটা হচ্ছে অমিশ্র, তার মধ্যে কোনো মিশ্রণ নেই। তাহলে অমিশ্র, এখানে আমরা অমিশ্র সহানুমান মানে এর মধ্যে কোনো মিশ্রণ নেই। সেটা কেমন? তো নিরপেক্ষ সহানুমানের ক্ষেত্রে যে 3টে যুক্তিবাক্য, আমরা আগেই বলেছি সহানুমানের বৈশিষ্ট্যের ক্ষেত্রে তার মধ্যে 3টে যুক্তিবাক্য থাকবে, তাহলে নিরপেক্ষ সহানুমানের ক্ষেত্রেও কিন্তু 3টি যুক্তিবাক্যই থাকবে, সেই 3টি যুক্তিবাক্য কিন্তু নিরপেক্ষ হবে। এবার আমরা জানি নিরপেক্ষ সহানুমানটা কি। নিরপেক্ষ বাক্য বলতে আমরা কি বুঝি? নিরপেক্ষ বাক্য মানে যে বাক্যের মধ্যে একটা উদ্দেশ্য থাকবে, একটা বিধেয় থাকবে আর একটা সংযোজক থাকবে, সেটাই হচ্ছে নিরপেক্ষ বাক্য। তাহলে নিরপেক্ষ, অমিশ্র নিরপেক্ষ সহানুমানে হচ্ছে 3টি যুক্তিবাক্যই নিরপেক্ষ থাকবে। আমার এই প্রধান আশ্রয় বাক্যও থাকবে নিরপেক্ষ, অপ্রধান আশ্রয় বাক্যও থাকবে নিরপেক্ষ এবং সিদ্ধান্তও হবে নিরপেক্ষ। সেটাই হচ্ছে অমিশ্র নিরপেক্ষ সহানুমান। এবার আসি আমরা প্রাকল্পিক, অমিশ্র প্রাকল্পিক সহানুমান। অমিশ্র প্রাকল্পিক সহানুমানের ক্ষেত্রে একই কথা, যে তার প্রধান আশ্রয় বাক্যও হবে প্রাকল্পিক, অপ্রধান আশ্রয় বাক্যও হবে প্রাকল্পিক এবং সিদ্ধান্তও হবে প্রাকল্পিক। তারপরে আসছে বৈকল্পিক সহানুমান। বৈকল্পিকের ক্ষেত্রেও প্রধান আশ্রয় বাক্য বৈকল্পিক, অপ্রধান আশ্রয় বাক্য বৈকল্পিক এবং সিদ্ধান্ত বৈকল্পিক। প্রাকল্পিক বাক্যটাকে, প্রাকল্পিকের হচ্ছে যে বাক্যের মধ্যে যদি তবে তাহলে থাকে, শর্তযুক্ত থাকে, সেই বাক্যই হচ্ছে প্রাকল্পিক। যেমন যদি তুমি আসো তাহলে আমি যাবো, যদি বৃষ্টি হয় তাহলে ভালো ফসল হবে, যদি মেঘ হয় তাহলে বৃষ্টি হবে, ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে প্রাকল্পিক। আর বৈকল্পিক কি? হয় না হয় তো যুক্ত হয়, হয় না হয়, হয় সে ভালো না হয় সে খারাপ, এরকম হয় না হয় দিয়ে, হয় সৎ না হয় সাধু, হয় সৎ না হয় মূর্খ, হয় শিক্ষিত না হয় মূর্খ, এরকম ইত্যাদি হয় না হয় যুক্ত যে বাক্য, সেটাকে আমরা বলি বৈকল্পিক সহানুমান। তাহলে অমিশ্র বৈকল্পিক সহানুমানের ক্ষেত্রে প্রধান আশ্রয় বাক্যও হবে বৈকল্পিক, অপ্রধান আশ্রয় বাক্যও হবে বৈকল্পিক, আবার সিদ্ধান্তও হবে বৈকল্পিক। তাহলে আমরা প্রকারভেদে আসলাম। এবার আমরা সহানুমানের গঠনের ক্ষেত্রে আসবো। গঠনটা খুবই জরুরি এবং খুব মনোযোগ সহকারে আমাদেরকে শুনতে হবে গঠনের ক্ষেত্রে। সহানুমানের গঠনের দিক থেকে 2 ভাবে গঠন করা যায়। শেষ গঠন হচ্ছে 2 ভাবে করা যায়, এক আছে পদের দিক থেকে, একটা বাক্যর দিক থেকে। পদের দিক থেকে
আমি তোমাদেরকে দেখাচ্ছি পদের দিক থেকে তিনটি পদ থাকবে। স্বরমার্গে পদের দিক থেকে তিনটি পদ থাকবে, প্রধান পদ, অপ্রধান পদ আর মধ্যপদ। অবশ্যই স্বরমানে তিনটি পদ থাকতে হবে, প্রধান পদ, অপ্রধান পদ আর মধ্যপদ। এই প্রধান পদ, অপ্রধান পদ আর হচ্ছে মধ্যপদ। প্রধান পদের নাম হচ্ছে মেজর টার্ম। অপ্রধান আছে মাইনর। মাইনর টার্ম। মধ্যপদ হচ্ছে মিডিল টার্ম। মিডিল টার্ম। প্রধান পদ, মেজর টার্ম, অপ্রধান পদ, মাইনর টার্ম আর মধ্যপদ হচ্ছে মিডিল টার্ম। তিনটা আপনার প্রধান পদ, অপ্রধান পদ, মধ্যপদ। প্রধান পদ থাকে প্রধান আশ্রয় বাক্যে, অপ্রধান পদ থাকে অপ্রধান আশ্রয় বাক্যে, আর মধ্যপদ থাকে প্রধান আশ্রয় বাক্যে আর অপ্রধান আশ্রয় বাক্যে। মধ্যপদকে আমরা হেতুপদ বলি বা মধ্যপদকে আমরা ঘটক পদ বলে থাকি। এটা ঘটকের মতো কাজ করে, প্রধান পদের সাথে সম্পর্কিত হয়, অপ্রধান পদের সাথে সম্পর্কিত হয়ে একটা সিদ্ধান্তই আসে, কিন্তু সিদ্ধান্তে মধ্যপদ থাকে না। সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আর বাক্যের দিক থেকে ওই যে প্রধান পদ যে আশ্রয় বাক্যের মধ্যে থাকে তাকে প্রধান আশ্রয় বাক্য, এবং অপ্রধান পদ যে আশ্রয় বাক্যের মধ্যে থাকে তাকে অপ্রধান আশ্রয় বাক্য। এবং সিদ্ধান্ত হচ্ছে যার মধ্যে প্রধান পদ থাকে আর অপ্রধান পদ থাকে কিন্তু মধ্যপদ থাকে না, সেটাই হচ্ছে সিদ্ধান্ত। যেখানে মধ্যপদ নেই সেটাই হচ্ছে সিদ্ধান্ত। স্বরমানে গঠনগত দিক থেকে দুই ভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে পদের দিক থেকে, একটা হচ্ছে বাক্যের দিক থেকে। পদের দিক থেকে তিন ভাগে ভাগ করা যায়। সেই পদ তিনটার নাম হচ্ছে, এটা মনে রাখবার, পদ তিনটার নাম হচ্ছে প্রধান পদ, অপ্রধান পদ, মধ্যপদ। যার নাম হচ্ছে মেজর টার্ম প্রধান পদ, মাইনর টার্ম অপ্রধান পদ, মিডিল টার্ম এটা হচ্ছে মধ্যপদ। এর সাংকেতিক রূপ হচ্ছে মেজর টার্মের হচ্ছে মেজর টার্মের পি, মাইনর টার্মে এস এবং মিডিল টার্মে এম। এবং যে পদের মধ্যে থাকে প্রধান পদ যে বাক্যের মধ্যে থাকে প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান পদ যে আশ্রয় বাক্যের মধ্যে থাকে অপ্রধান আশ্রয় বাক্য, এবং প্রধান পদ অপ্রধান পদ থাকে আর মধ্যপদ থাকে না, যার মধ্যে যে বাক্যের মধ্যে সেই বাক্যকে আমরা বলি সিদ্ধান্ত। তাহলে আজকে এই পর্যন্ত। সামনের ক্লাসে তোমরা পড়বে, আমি পড়াবো, এগুলো পড়ে আসবে। আমি স্বরমানের নিয়ম, যে 10টা নিয়ম আছে সেই 10টা নিয়ম নিয়ে আলোচনা করব। আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।